না, বানানো প্রশ্নের সাজানো উত্তর নয়, এমনকি চোখে চোখ রাখার নাটকও নয়। এখানে তীব্র প্রশ্ন আর তর্কে খুলে যাবে সব মুখোশ। না, খেলা হবে না, প্রশ্ন হবে, তর্ক হবে শির দ্বারা সোজা রেখে। প্রতি সোম থেকে শুক্রবার রাত 8টায় 24 আওয়ার্স টিভিতে আমার সঙ্গে দেখুন অনুপম অনলাইন, রংহীন ভাবনার রংবাজি। যাত্রা এবার আরো সহজ, এসে গেল সিটি রাইডার অ্যাপ বেসড এসি বাস সার্ভিস। অফিস যাত্রার সহজ উপায়, অ্যাপের মাধ্যমে বুক করুন আর নিমেষের মধ্যেই সবটা পেয়ে যান একেবারে হাতের মুঠোয়। বিশদে জানতে ফোন করুন 6290234500 অথবা 6262680000 অথবা 7844860000 নম্বরে। কম খরচে সহজ এবং শহরতলির অফিস যাত্রার নিরাপদ ঠিকানা সিটি রাইডার। আজই আমাদের অ্যাপটি ডাউনলোড করুন আর আপনার অফিস যাত্রাকে অত্যন্ত সহজ করে তুলুন। সিটি রাইডার অ্যাপ বেসড এসি বাস সার্ভিস, শুধুমাত্র আপনার জন্য। অনুপম অনলাইন নিবেদন করছে সিটি রাইডার, আপনার অফিস যাওয়ার পথ এবার আরো সহজ। নমস্কার, আমি অনুপম খানজিলাল। আজকের অনুপম অনলাইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। যারা আমার এই অনুষ্ঠানটা দেখেন তারা ইতিমধ্যেই নিশ্চয়ই বুঝে গেছেন যে চিরাচরিত ধারার বাইরে আমি সাধারণত একটু অন্য রকম করে আলোচনা করতে ভালোবাসি। এই জন্যই অন্যরকম করে আলোচনা করতে ভালোবাসি যে অন্য বিষয়গুলো যেগুলো উপেক্ষিত হয়, যেগুলো সাধারণত সেভাবে আলোচনায় আসে না, চর্চায় আসে না, সেগুলো নিয়ে আলোচনা করলে হয়তো অন্য কোনো প্রেক্ষিত যা অত্যন্ত উপযুক্ত এই সময়ের জন্য, সেই প্রেক্ষিতগুলো খুলে আসতে পারে বলে আমার ধারণা। যে সমস্যাগুলোকে সাধারণত এড়িয়ে যায় তথাকথিত মূলধারার মিডিয়া, আমি সাধারণত সেই বিষয়গুলোকে টেনে এনে আলোচনায় রাখি কারণ আমি মনে করি যে যে বিষয়গুলো উপেক্ষিত হয় তথাকথিত মূলধারায়, সেই বিষয়গুলোর মধ্যে অনেক সময় সত্যিকারের মূলধারা থাকে। অর্থাৎ যাকে মূলধারা বলা হয় সেটা সত্যিই মূলধারা কিনা তা নিয়ে আমার সংশয় আছে। আর তাই জন্যই প্রচলিত ধারার বাইরে একটু অন্যরকম বিষয় নিয়ে মাঝে মধ্যেই নাড়াচাড়া করি। আজ যেমন একটা বিষয় নিয়ে এসেছি। বিষয়টি কি? ইতিমধ্যেই একটি সংগঠন রীতিমতো সক্রিয় হয়েছে আমাদের রাজ্যে। তাদের কাজ দিয়ে তারা ইতিমধ্যেই নজর কেড়েছে, সেটা হচ্ছে বাংলা পক্ষ। বাংলা পক্ষ কি তাদের অবস্থান, কি চান তারা? সাধারণত নামটার মধ্যেই পরিষ্কার যে তারা বাংলার পক্ষে, কিন্তু ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। সত্যি বাংলার পক্ষে নাকি তাদের অন্য কোনো অভিসন্ধি আছে? আমরা গোটা বিষয়টাই আলোচনায় আনতে চাই, বুঝে নিতে চাই কোন অভিমুখে বাংলা পক্ষ ধাবিত হতে চাইছে, তাদের অবস্থানটা ঠিক কোথায়। এই বুঝে নেবার জন্যই আজ আমরা বাংলা পক্ষের অন্যতম প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায় এবং বাংলা পক্ষের যিনি বরিষ্ঠ সদস্য অরিন্দম বিশ্বাসের অবশ্য আর একটা পরিচয় আছে। তিনি ডাক্তার হিসেবে খুব পরিচিত এবং টেলিভিশনের পর্দার তো বটেই, এবং তার আরও একটা বিষয়, তিনি নাগরিক সচেতনতার দিক থেকেও খুব পরিচিত। আমরা গোটা বিষয়টা আলোচনায় আনবো এবং একই সাথে আজ আমাদের সঙ্গে আছেন বরিষ্ঠ সাংবাদিক, দ্য স্টেটসম্যান পত্রিকায় দীর্ঘদিন সাংবাদিকতা করা উদয় বসু। আপনাদের সবাইকে আমাদের আজকের এই অনুষ্ঠানে স্বাগত। আমি মূলত বাংলা পক্ষ কোন পক্ষে এই শিরোনামেই আলোচনা করতে চাইব। আমি বুঝে নিতে চাইব যে অনেক প্রশ্ন, অনেক বিতর্ক আছে, অনেক সংশয় আছে। বাংলা পক্ষের অবস্থানটা ঠিক কি আপনাদের কাছ থেকেই বুঝে নিতে চাইব। এবং যারা যারা ইতিমধ্যেই বিভিন্ন বিতর্ক উস্কে দিতে চাইছেন, যারা মনে করছেন যে বাংলা পক্ষ আসলে একটা প্রাদেশিকতার ভাবনাকে উস্কে দেবে না, প্রাদেশিকতার ভাবনাকে উস্কে দেবে না, তো এরকম একটা বিষয়। আমরা বাঙালি, সেই প্রতিষ্ঠানের সাথে এই প্রতিষ্ঠানের ফারাক কতটা, বা এই সংগঠনটার ফারাক কতটা, এটা নিয়েও প্রশ্ন উঠছে। একেবারে সরাসরি রয়েছেন গর্গ রয়েছেন এবং ডাক্তার বিশ্বাস রয়েছেন, তারা সরাসরি এই প্রশ্নের জবাব দেবেন। এবং উদয় বসুকে আমি এনেছি, উদয় বসুরও এই বিষয়ে বেশ কিছু প্রশ্ন আছে, তিনিও জানতে চাইবেন। আমরা আলোচনায় আসবো, তবে ইতিমধ্যেই যেটা কতগুলো মৌলিক বিষয় বাংলা পক্ষ ধরেছে, সেই বিষয়গুলো কিন্তু উপেক্ষা করার নয়। যেমন ইতিমধ্যেই আমরা জানি যে ছাত্রছাত্রীদের ক্রেডিট কার্ড দেবার, উচ্চশিক্ষার জন্য ক্রেডিট কার্ড দেওয়ার ব্যবস্থা
ব্যবস্থা করা হয়েছে, এখানেও কিন্তু ওনারা একটা প্রশ্ন তুলেছেন যে আসলে বাইরের যারা বাঙালির জন্য হবে নাকি এটা বিহারি বা তার বাইরের কোনো কেউ এই সুবিধাটা নিয়ে নেবে। গর্গ ইতিমধ্যে এই বিষয়ে একটা ভিডিও বার্তা দিয়েছেন এবং সেটা ভাইরাল হয়েছে। আমরা তার একটা ছোট্ট অংশ দেখাবো এবং সেই বিষয়টাকেও আজকে আলোচনায় সংযুক্ত করতে চাইবো, কারণ গোটা বিষয়টা একই সঙ্গে জড়িত বলে আমাদের মনে হয়েছে। আমি শুনে নেব যে গর্গ ঠিক এই বিষয়টাকে কিভাবে সামনে আনছে, এবং যারা বারবার করে বলছেন যে গর্গের একটা পক্ষ আছে শাসক দল, এ রাজ্যের শাসক দলের সাথে, তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন, শাসক দলের দিকেও প্রশ্নের আঙুলটা উঠেছে, ফলে গোটা বিষয়টা আবার নতুন করে ভাবতে হবে। আমি খুব ছোট্ট অংশ, সেই ভিডিওর একটা ছোট্ট অংশ দেখাবো এবং তারপরে আজকেও এখানে গর্গ নিজেই উপস্থিত আছেন, তিনি তার জবাব দেবেন যে কি বিষয়গুলো হচ্ছে। আমি দেখে নেব সেই ভিডিওর একটা ছোট্ট অংশ এবং তারপরে আজকে আলোচনায় আসবো। আমরা দেখি। নমস্কার। বাংলাতে একটি 10 লাখ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম চালু হয়েছে, খুব ভালো কথা। টাকার অভাবে যারা উচ্চশিক্ষা পান না তাদের জন্য এরকম স্টুডেন্ট ক্রেডিট কার্ড অবশ্যই কাজে দেবে। কিন্তু আমরা কি জানি, বাঙালিরা কি জানে, বাঙালিরা কি খবর রাখে, যেটা অলরেডি এটা বিহার থেকে তাদের ক্রেডিট কার্ড, তারা ক্রেডিট নিয়ে টাকাটা তাদের কুক্ষিগত করার সিস্টেম অলরেডি চালু হয়ে যাচ্ছে। তারা এই খবর রাখে, শিক্ষা দপ্তর খবর রাখে, রাজ্য সরকার খবর রাখে, মুখ্যমন্ত্রী খবর রাখেন, আমি জানি না খবর রাখে কিনা। খবর যদি না রেখে থাকে, সেই খবরটা দিয়ে দেওয়া বাংলা পক্ষর দায়িত্ব, বাঙালি জাতির দায়িত্ব, যে এই দেখুন জানুন, এই হচ্ছে বাস্তব, এবং নিজেদের নিয়ম পাল্টান, এইভাবে হয় না। পরিষ্কার করে বলি জিনিসটা কোথায় আমি বলছি। স্টুডেন্ট ক্রেডিট কার্ড রাজ্য সরকার এই কদিন আগে রাজ্য সরকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করেছে। এই জাস্ট অ্যানাউন্স হলো, 1-2 দিন হলো। 10 লাখ টাকা 4% ইন্টারেস্টে, ঠিক আছে, গ্যারান্টার হবে রাজ্য সরকার। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। মূল কথা মাথায় রাখবেন, 10 লাখ টাকা উচ্চশিক্ষার্থে 4% ইন্টারেস্ট, যেটা বিলো মার্কেট, বোঝাই যাচ্ছে। অর্থাৎ সত্যি একটা সাহায্য, যে আগামী দিনে সে যদি আয় করে তারপরে সে ফেরত দিয়ে দিতে পারবে, কিন্তু পয়সার অভাবে যেন তার শিক্ষার জায়গাটা না থামে। এই যে গ্যারান্টার হচ্ছে রাজ্য সরকার, কিসের ভিত্তিতে? তাকে তো কোথাও একটু পয়সা তো দিতে হচ্ছেই, তাই ভাবি তো এই ক্রেডিট কার্ড স্কিমটা চলে। যে কোনো ক্রেডিটের স্কিম তো কোথাও একখানা পয়সা দিতে হয়, সেই পয়সা রাজ্য সরকার দিচ্ছে। সেই পয়সা রাজ্য সরকার দিচ্ছে মানে এই পয়সা তুমি দিচ্ছ, যারা এই ভিডিও দেখছো তারা দিচ্ছে, আমি দিচ্ছি, রাজ্য সরকার যারা চালায় তারাও দিচ্ছে, বাংলার আপামর মানুষ দিচ্ছে, বাঙালি দিচ্ছে। বাঙালি যদি কোনো পয়সা দেয় বাংলার রাজ্য সরকারকে, বাংলার মানুষ যদি কোনো পয়সা দেয় বাংলার রাজ্য সরকারকে, সেটা বিহার কল্যাণের জন্য না, সেটা ইউপি কল্যাণের জন্য না, সেটা ঝাড়খণ্ড কল্যাণের জন্য না, সেটা রাজস্থান কল্যাণের জন্য না, সেটা বাংলার কল্যাণের জন্য। বাংলা কদিন আগেই ভোটে দেখিয়ে দিয়েছে বাংলা নিজের মেয়েকে চায়। আবার এটাও সকলের মাথায় রাখা দরকার, এই বাংলার যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এটাও বাংলা নিজেই চায়। তার পয়সায় এটা ইউপি, বিহার, রাজস্থানে ক্রেডিট কার্ড হয়ে যাবে, এটা তারা চায় না। কিন্তু আজকে সেই জিনিসটাই হচ্ছে। আপনাদের সামনে পট তথ্য এবং ভয়ানক তথ্য আপনাদের সামনে নিয়ে আসবো, সকলে শেয়ার করবেন। আমরা শুনলাম গর্গ পরিষ্কার জানালেন যে বাংলার শিক্ষা খাতে যদি কোনো ব্যয় বরাদ্দ হয় সেটা বাঙালির প্রাপ্য। আমরা ঠিক এখান থেকেই প্রশ্নটা আনতে চাইব, আমরা বাঙালি, বাংলা পক্ষ ফারাক কতটা বুঝে নেবার চেষ্টা করব, যে সামগ্রিকভাবে বাংলার স্বকীয়তার পক্ষে বলতে গিয়ে এক ধরনের প্রাদেশিকতাকে উস্কে দেওয়া হবে না তো? কেউ কেউ যে অভিযোগটা করছে যে আসলে প্রাদেশিকতার ইন্ধনদাতা বাংলা পক্ষ, কেউ কেউ মনে করছে যে এত বিভাজন, তার মধ্যে যদি আরও একটা বিভাজনের মাত্রা বাড়ে সেটা সমাজ ক্ষেত্রে একটা সমস্যার পরিসরকে আরো বাড়াবে। আমরা ঠিক এই বিষয়গুলি সরাসরি জানতে চাইবো। আমাদের সঙ্গে রয়েছেন, আমি গর্গর কাছে সরাসরি আসব।
গর্ব আপনার কাছে আমি প্রথমেই যে প্রশ্নটা করবো যে আপনাদের বাংলা পক্ষ ঠিক যে শিরোনামে আমরা আজকে আলোচনাটা করছি কার পক্ষে, আপনাদের অবস্থানটা ঠিক কি রকম যদি একটু ব্যাখ্যা করেন। জয় বাংলা। সকল যারা দেখছেন এবং যারা আছেন এখানে প্যানেলে, বাংলা পক্ষ বাংলা ও বাঙালির পক্ষে, অর্থাৎ বাংলা পক্ষ যারা বাংলার বিপক্ষে এবং বাঙালির বিপক্ষে তাদেরও বিপক্ষে, খুব পরিষ্কার কথা। বাংলা পক্ষ বাংলা ও বাঙালির পক্ষে, বাংলা ও বাঙালির শত্রুর বিপক্ষে। বাংলা পক্ষ বাংলা ও বাঙালির অধিকারের পক্ষে, বাংলা পক্ষ বাংলা ও বাঙালির বঞ্চনার বিপক্ষে। এবার এই ধারাটাকে ধরে নিয়ে পক্ষ বিপক্ষ যখন আমরা বলছি, যখন বাংলা ও বাঙালির স্বার্থের পক্ষে যখন বলছি, অধিকারের পক্ষে বলছি, আমরা দুটো দিক দেখছি। একটা হচ্ছে বাংলা আর বাঙালি। বাংলার যদি প্রেক্ষিত আসে, আমরা ভারতীয় যুক্তরাষ্ট্রে বাস করি, আমরা এখানকার নাগরিক, বাংলা একটি অঙ্গরাজ্য। তাহলে এই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় বহুজাতীয় যে যুক্তরাষ্ট্র এইটা, সেখানে বাংলা তার অধিকার পাচ্ছে কিনা নাকি লুণ্ঠিত হচ্ছে, এই প্রেক্ষিতে আমাদের পরিষ্কার কথা, বাংলার সম্পদ বাংলার, পরিষ্কার কথা। এবং বাংলাকে লুট করা যাবে না, আমরা সেটা আটকাতে চাই, আমরা আটকানোর চেষ্টা করে যাই। দ্বিতীয় কথা, বাঙালি। বাংলা বলে এই রাজ্যটা রয়েছে কারণ এটা বাংলা ভাষার ভিত্তিতে গঠিত। 1956 সালের যে রাজ্য পুনর্গঠন পরিষদ, যেটা তার একদম পরিষ্কার সেখানে বলা আছে কিসের ভিত্তিতে রাজ্য, যে ভিত্তিতে পুরুলিয়া বাংলার সঙ্গে যুক্ত হয়েছে এবং যে ভিত্তিতে আশা করি সামনের দিনে চান্ডিল, সাহেবগঞ্জ, ধানবাদ, গোয়ালপাড়া ইত্যাদিও যুক্ত হবে। এবার বাঙালির অধিকার যখন বাংলায় লঙ্ঘিত হয়, যে জাতির মাতৃভাষার ভিত্তিতে এই রাজ্য গঠিত হয়েছে, সেই রাজ্যে সেই মাতৃভূমিতে যখন বাঙালির অধিকার লঙ্ঘিত হয়, তখন আমরা তার বিপক্ষে। আমরা কিসের পক্ষে? আমরা বাংলায় বাঙালির, যেহেতু বাংলায় বাঙালি 86%, আমরা বাংলার সবকিছুতে 86% যাতে বাঙালি পায় তার পক্ষে। সবকিছু মানে পুঁজি, বাংলায় যা পুঁজি আছে তার 86% বাঙালি পাবে, আমরা তার পক্ষে। বাংলায় যে বাজার তার 86% বাঙালির হবে, আমরা তার পক্ষে। বাংলায় যে চাকরি তার 86% বাঙালি হবে, তার পক্ষে। বাংলায় যে টেন্ডার তার 86% বাঙালি পাবে, আমরা তার পক্ষে। বাংলায় যত ফুটপাত তার 86% হকার বাঙালি হবে, আমরা তার পক্ষে। বাংলায় অটো লাইন, টোটো লাইন থেকে শুরু করে পাড়া, জমি, যা যা কিছু কল্পনা করতে পারেন, যা পার্থিব সম্পদ, সবকিছুর 86% বাঙালি মালিক হবে, আমরা তার পক্ষে। অর্থাৎ আমরা সমবন্টনের পক্ষে, অর্থাৎ আমরা সাম্যের পক্ষে, আমরা সমানাধিকারের পক্ষে, আমরা ভ্রাতৃত্বের পক্ষে। বেশ, মোটের উপরে আপনার বক্তব্য বোঝা গেল। আমি আরো কিছু প্রশ্ন আছে, আমি আসবো। আমি তার আগে ডাক্তার বিশ্বাসের কাছে আসবো। ডাক্তার বিশ্বাস, আপনি চিকিৎসক হিসেবে যথেষ্ট পরিচিত নাম এবং বিভিন্ন বিষয়ে আপনার মতামত আমরা মাঝে মধ্যেই পাই বিভিন্ন গণমাধ্যমে। আপনি বাংলা পক্ষের একজন অন্যতম সদস্য হয়ে বিভিন্ন জায়গাতে যাচ্ছেন, কোন তাগিদ থেকে? মানে ঠিক এখন এই অবস্থা, কোন অবস্থা আপনাকে এই অবস্থা জায়গায় ঠেলে দিল যে বাঙালির হয়ে কথা বলাটা জরুরি? আপনার এইরকম একটা অনুভব হলো কেন? দেখুন, আজ থেকে বহুদিন আগে বাঙালি আনা, বাঙালির বঞ্চনা, সেগুলো কিন্তু অনুভব করছিলাম এবং অনুধাবন করছিলাম। বলার কেউ ছিল না। এরকম আমি একজন নাগরিক, আমি জন্মেছি বাঙালি হয়ে, আমি মা বাবা বলতে শিখেছি, কেমন আছো বলতে শিখেছি, আমার নাম অরিন্দম বিশ্বাস এটা বলতে শিখেছি। তারপরে শিখেছি হোয়াটস ইওর নেম, হাউ আর ইউ, আরো পরে শিখেছি কেসে হো। ঠিক আছে, আমার বাঙালিয়ানাটা ভেতরে ছিল, রক্তে ছিল, অন্তরে ছিল। কিন্তু যত দিন গেছে ততদিন দেখেছি, যখন ইডেন গার্ডেন্সে প্রবেশ করেছি, এক অবাঙালির দ্বারা বাঙালি শাসিত হচ্ছে, তখন মনে হয়েছে বাঙালিরা কি ইডেন গার্ডেন্সে সিএবির ওপরে বসতে পারে না? আলিপুর দিয়ে যখন যেতাম, প্রত্যেকটা জায়গায় কোনো এক অবাঙালি নাম তারা বাড়ি দখল করে নিয়েছে, পার্ক স্ট্রিট দখল হয়ে গেছে, রাজাবাজার দখল। এইরকম করে একটা কথার পর মনে হতো যে বাঙালিরা তো হারিয়ে যাচ্ছে। শহরে এক একটা ফ্ল্যাট হচ্ছে কোটি কোটি টাকা দিয়ে, কিছু অবাঙালি ব্যবসায়ী নিয়ে নিচ্ছে, বাঙালিদের জায়গা হচ্ছে না। বাঙালিরা চলে যাচ্ছে সুভাষগ্রাম, মল্লিকপুর। আমি গ্রামকে ছোট করব না, শহরাঞ্চলকে ছোট করব না, কিন্তু মনে হয়েছে
বাঙালিরা পেরে উঠছে না, এই অর্থনৈতিক ব্যবস্থায় বাঙালিরা হেরে যাচ্ছে। কিন্তু বাঙালিরা দমার পাত্র নয়, তাকে দমিয়ে রাখতে পারা উচিত নয়। যথেষ্ট ক্ষমতাশালী তারা। কোন রাজনৈতিক দল ব্যবসায় বাঙালিদের কিন্তু অত্যাচার করেছে, কিন্তু বড় বাজারে ছিটে ফোটা কিচ্ছু হয়নি। অনেক গল্প শুনেছি, তখন আমার জন্ম হয়নি, উদয়বাবু হয়তো অনেক ছোট ছিলেন তখন শুনেছি যে বোম পড়তো কলকাতায়, ব্যবসা নষ্ট হয়ে যেত, তারপর অনেক বড় বড় স্লোগান হতো, বুর্জুয়া সম্প্রদায়। কিন্তু বড় বাজার কিচ্ছু হয়নি, তারা আক্রান্ত হয়নি, তারা মনের আনন্দে ব্যবসাটা করে গেছে। এই আপনি কি নকশাল আন্দোলনের কথা বলছেন অরিন্দমবাবু? আপনি কি নকশাল আন্দোলনের কথা বলছেন? হ্যাঁ, তার পরবর্তী খুব তাৎপর্যপূর্ণ। মানে নকশাল আন্দোলন আমরা যদি দেখেন সর্বৈব বামপন্থী, অতি বামপন্থী আন্দোলন বলে তাকে অভিহিত করা হয়। আপনি বলছেন সেখানেও বড় বাজার বা অবাঙালি গোষ্ঠীর উপরে খুব একটা হাত পড়েনি? কিচ্ছু পড়ে। আপনি ইতিহাসটা দেখুন, যা হয়েছে, বাঙালিদের নিপীড়নটা বাঙালির ওপর হয়েছে, বাঙালি ব্যবসায়ীর ওপর হয়েছে। এই ইতিহাসগুলো যখন পড়েছিলাম না, বা যখন জেনেছিলাম, তখন মনে হয়েছিল বাঙালি হিসেবে আমার কিছু করণীয় আছে, কেন থেমে থাকবো। যখন গর্ব এটা করেছিল, তখন মনে হয়েছিল আমারও একটা দায়িত্ব আছে, আমারও তাদের সাথে গলা ফাটানো। ডাক্তার আমি, কিন্তু বিভিন্ন হাসপাতাল দেখছি, হাসপাতালের ডেমোগ্রাফিটা বদলে যাচ্ছে, জনবিন্যাসটা, অবাঙালি ডাক্তার ভরে যাচ্ছে। অবাঙালি ডাক্তার আসুক আমি চাইছি না, সেরকম কিছু নয়, কিন্তু অবাঙালি ডাক্তার যখন বাঙালি ডাক্তারকে ঢুকতে দিচ্ছে না তাদের জায়গায়, কিছু অবাঙালি ডাক্তার আছে বিভিন্ন বেসরকারি হাসপাতালে, যেখানে কোনো বাঙালির জায়গা পায় না, মর্যাদা পায় না, তখন আর বাঙালিরা ডাক্তারি করছে, বাঙালিরা খাটছে, আয়টা করে নিচ্ছে নন বেঙ্গলি কিছু প্রতিষ্ঠান, যারা, কারণ তারা প্রাথমিক দিক দিয়ে টাকা ঢেলেছিল, সেই জায়গাগুলো এই লাভ আর লোভ বাঙালিকে শেষ করে দিচ্ছে। মনে হয়েছিল আমারও একটা দায়িত্ব আছে, আমি শুধু ডাক্তার নই, সেটা আমার পেশা, আমার একটা মানবিক দিক আছে, আমি নাগরিক, আর আমি বাঙালি। অন্তর থেকে আমাকে বাঙালিয়ানা জাগিয়ে তুলেছে, জাগ্রত করেছে, চেতনার জাগরণ হয়েছে যে আমি বাংলা পক্ষর হয়ে গলা ফাটাবো, ভবিষ্যতে আরো ফাটাবো, এটা আমার অঙ্গীকার। আমি আসবো অরিন্দমবাবু, আপনার কাছে আসবো, গর্গর কাছে আসবো। যে প্রসঙ্গগুলো আপনারা উত্থাপন করলেন, যেভাবে বাঙালি ক্রমশ পিছু হটছে, তার একটা রাজনৈতিক প্রেক্ষাপটও তো রয়েছে। আপনি যেভাবে বললেন যে আজকের ডাক্তার, বেসরকারি নার্সিংহোমগুলো বা ডাক্তারের জায়গাগুলোতেও যেভাবে বাঙালি তার স্বকীয়তা হারাচ্ছে, তার প্রাধান্য হারাচ্ছে, সেখানে রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি কাজ করে, সেই বিষয়টা নিয়েও বোধহয় প্রশ্ন উঠবে। তার আগে আমি একটু যাবো উদয়দার কাছে। উদয়দা, আপনার কাছে আমি যেটা জিজ্ঞাসা করবো, যে আপনি শুনলেন খুব স্পষ্টভাবে বাংলা পক্ষের অবস্থান জানিয়ে দিলেন, অরিন্দমবাবু জানালেন, গর্গও জানালেন, পরিষ্কার তাদের বক্তব্য যে বাঙালি স্বকীয়তা প্রত্যেক দিন একটু একটু করে নষ্ট হচ্ছে। সেই জায়গা থেকে তাদের মনে হয়েছে যে বাংলার পক্ষে উচ্চারণ করা, বাংলার পক্ষে সরব হওয়াটা খুব জরুরি, কারণ তা না হলে প্রত্যেকটা জায়গা থেকে বাঙালি পিছোতে শুরু করেছে। জয় বাংলা বলে যে স্লোগানটা তারা সেটা প্রত্যেকটা সময় দিচ্ছে, কোথাও মানে এখান থেকেই তো একটা, অনেকে এরকম একটা আশঙ্কা করছে যে আসলে একটা প্রাদেশিকতার ইন্ধন হয়ে যাবে না তো, কোথাও এত বিভাজন চারপাশে, যেটা সাম্যের কথা বললো গর্গ, কিন্তু তৎসত্ত্বেও এটা আসলে শেষ পর্যন্ত একটা বিভাজনের বিষয় এসে যাবে না তো, পরিসরটা বিভাজনের জায়গায় গিয়ে আবদ্ধ হবে না তো, এরকম একটা আশঙ্কা করছে। আপনি এই ধরনের এই বিষয়টা নিয়ে কি ভাবছেন, বা আপনার কি মনে হয় আপনার সাংবাদিক দৃষ্টিভঙ্গিতে? হ্যাঁ, দেখো, ওনার বাংলার পক্ষ থেকে বাংলার স্বার্থ রক্ষা করার কথা বলছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, ওর তো অধিকার তো আছেই, এবং ওরা ওদের মতো করে বলছেন। এখন বাংলার এই যে অবক্ষয়, বাংলার ডিক্লাইন যেটা হলো, এর ইতিহাসটাও একটু আমাদের দেখে নেওয়া দরকার আছে। স্বাধীনতার আগে পর্যন্ত কেন, স্বাধীনতার পরেও 10-15 বছর ভারত, পশ্চিমবাংলা ভারতবর্ষে মানে শিল্প বলো, বাণিজ্য বলো, সর্বক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা পালন করছিল। তারপর থেকে তার ডিক্লাইনটা শুরু, এবং এর পেছনে কারণগুলো কি? সত্যি কথাই বাঙালিদের খর্ব করা, বাঙালিদেরকে পিছিয়ে দেওয়া, এটা একটা সুপরিকল্পিত চক্রান্ত হয়েছিলই।
এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, উনি তো যথেষ্ট ঈর্ষান্বিত ছিলেন বাংলার ব্যাপারে। উনি বাংলাকে কটাক্ষ করে কি বলতেন, কলকাতাকে বলতেন দ্য সো কল্ড সিটি অফ প্যালেসেস। উনি বিদ্রুপ করছেন। আর ইংরেজরা তাদের রাষ্ট্রীয়তার শাস্ত্র কলকাতা থেকেই হতো। কলকাতাতেই বড় বড় বিল্ডিং ব্রিটিশদের আমলে তৈরি। কলকাতার গর্ব সেই কারণে, তো সেই গর্বকে খর্ব করবার জন্য উনি কিন্তু খুব ব্যঙ্গ বিদ্রুপ সহকারে বলতেন দ্য সো কল্ড সিটি অফ প্যালেসেস। তাহলে এই যে বাংলার ইংরেজের আমলে বাংলা, তার যেহেতু এখানে ইংরেজদের রাজত্ব কলকাতা থেকে হয়, বাংলা থেকে শুরু হয়, অতএব বাঙালিদের প্রাধান্য পেয়েছিল। বাঙালিদের সঙ্গেই তারা হাত মিলিয়ে তাদেরকে বাঙালির সহযোগিতা নিয়ে তারা বড় হয়েছে। বাংলা ভারতবর্ষকে সেই অর্থে ইংরেজদের লেজুর হয়ে শাসন করেছে, তারা ছিল এখানে। এবং এর ফলে কিন্তু বাংলার বাইরে অন্যান্য প্রদেশে তারা কিন্তু ঈর্ষান্বিত হয়েছেন, সন্দেহ নেই। এবং সেই ঈর্ষার ফলই বা ঈর্ষার প্রকাশই হয়েছে কিন্তু নেহেরুর ওই উক্তিতে। এবং মহাত্মা গান্ধী, জাতির জনক, উনিও সুভাষচন্দ্রকে যথেষ্ট হেয় প্রতিপন্ন করেছেন। যেটা কংগ্রেস সভাপতির নির্বাচনে তার যখন ক্যান্ডিডেট হেরে গেল, উনি বললেন যে সুভাষের কাছে যে পরাজিত সেটা আমার পরাজয়। এটা তো কোনো জাতির জনকের ভাষা হতে পারে না। তার মধ্যেও প্রকাশ পেয়েছে, কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন হলো, শুধু হয়েছে আমরা চুপ করে বসে থাকবো তা তো হবে না। আমরা কি করেছি? আমি দুজন স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে বাংলার প্রবক্তা, অন্যতম প্রধান প্রবক্তার কথা বলি। স্বাধীনতার আগে বাংলার স্বার্থের অন্যতম প্রবক্তাদের মধ্যে একজন ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এবং স্বাধীনতার পরে বাংলার পক্ষে বাংলার রূপকার বলায় ডক্টর বিধানচন্দ্র রায়। দুজনের বাংলার স্বার্থ রক্ষা করার অবস্থান কি ছিল একটু আমরা দেখে নিই। আমরা যখন পার্টিশন করা হচ্ছে, বঙ্গভঙ্গ আন্দোলন হচ্ছে, তখন রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র গর্জে উঠেছেন, উনি রাখি বন্ধন করেছেন, উনি কবিতা রচনা করেছেন, গান রচনা করেছেন, বাংলার কথা বলছেন। উনি বলছেন বাংলার বায়ু, বাংলার মাটি, বাংলার জল, পূর্ণ স্বার্থ, সমস্ত বাঙালিকে একত্রিত হতে হবে, এইসব কথা বলছি 1905 সালে। আবার এই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু 1916 সালে উনি কিন্তু গান লিখছেন, সেখানে বলছেন যেমন চিত্ত পূর্ণ তীর্থে জাগর দিবে সাগর দিবে। অর্থাৎ তিনি তখন কিন্তু বাংলার স্বার্থ রক্ষা করতে গিয়ে কিন্তু বাংলাকে ভারতবর্ষের থেকে বিচ্ছিন্ন করেননি। ভারতবর্ষের যে ইতিহাস, সেখানে বিভিন্ন জাতির সে শখ গুণ তার কথা বলেছেন, বাইরের থেকে এসেছেন, সবাই মিলে একটা ইন্টিগ্রেটেড হয়ে ভারতবর্ষের একদম, অর্থাৎ মানবিকতার বিষয়টাকে সামনে রেখে সবাইকে একত্রিত করবার কথা। আমি আপনাকে বলে রাখি উদয়দা, আপনার যদি কোনো প্রশ্ন থাকে বাংলা পক্ষের জন্য, আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি কিন্তু সরাসরি করতে পারেন। আমি আবারও আসবো গর্গর কাছে। গর্গ, যে বিষয়টা ডাক্তার বিশ্বাস বললেন যে ক্রমাগত বাঙালি পেছোচ্ছে, উনি ওনার চিকিৎসক হিসেবে ওনার অভিজ্ঞতা থেকে বললেন, প্রত্যেকটা থেকে যে পেছনোর ক্ষেত্রে তো রাজনৈতিক প্রভাব একটা কাজ করে। আপনারা তো জয় বাংলা স্লোগানটা দিচ্ছেন, আমরা কিছুদিন আগে মুখ্যমন্ত্রীকে একই স্লোগান দিতে দেখেছি। তাহলে যে অভিযোগটা উঠছে যে আসলে আপনারা এই রাজ্যের শাসক দলেরই একটা অংশ, আপনি নিশ্চয়ই জানেন, এই অভিযোগটা অনেকেই করছেন, সে বিষয়ে আপনাদের বক্তব্য কি? আমি দুটো ভাগে ভাগ করে নিই। প্রথমে যে প্রশ্নটা করলেন এবং শাসক দলের সঙ্গে যে বিষয়টা, প্রথমে বলি যে বাংলা, মানে এই বাংলার বাঙালি বহুকাল শাসনতন্ত্র নিজের হাতে পায়নি। ব্রিটিশ শাসনের ফলে বাঙালি লুণ্ঠিত হয়েছে, বঞ্চিত হয়েছে, ধ্বংস হয়েছে। 1770-এর দুর্ভিক্ষে বাংলার 1/3 মানুষ মারা গেছিল। 1943-এ বড়বাজার এবং ইংরেজরা তাদের ষাটঘাটে 60 লাখ বাঙালি মারা গেছিল। বাংলার সম্পূর্ণ বিশিল্পায়ন হয়েছিল। ফলে আমরা বাংলা পক্ষ কিন্তু বাঙালি বলতে বাংলার আপামর জনসাধারণ বুঝি, আমরা বাঙালি বলতে শুধু কলকাতা স্থিত উচ্চ বর্ণের কিছু মানুষ বুঝি না।
তারা হয়তো উপকৃত হয়েছিল, কিন্তু এই উপকারের ফলে যদি 99% অপকার হয়, তাহলে অপকারটাই আমার ভাগে বেশি পড়ে, কারণ আমি বাঙালি জাতি, পুরো জাতি আমার। জেরেমি সিব্রুক একটা অসাধারণ বই লিখেছিলেন, যেখানে তিনি লিখেছেন, বইটার নাম ছিল সং অফ দি শার্ট। সং অফ দি শার্ট মানে এটা হচ্ছে যে এই যে কার্পাসের গল্প, যে গল্প মানে মুর্শিদাবাদ থেকে শুরু হচ্ছে, যে গল্প তারপরে চলে যাচ্ছে ম্যানচেস্টারে, তারপরে আবার ফিরে আসছে উনি দেখাচ্ছেন ঢাকায়, মানে এইভাবে কেরাম একটা বৃত্ত উনি তৈরি করছেন। তিনি সেখানে একটা অসাধারণ রূপক ব্যবহার করেন কলকাতার জন্য, সিটি অফ প্যালেসেস বললেন। তো সেখানে তিনি বলছেন যে কলকাতা হচ্ছে সেই ছেদাটার মতো, যার মধ্যে দিয়ে বাংলার সম্পদ লুণ্ঠিত হয়ে সারা বিশ্বে তথা ইংল্যান্ডে চলে যাচ্ছে। এবং এই যখন একখানা ছেদার মুখ দিয়ে জল সারাক্ষণ যায়, তখন ওই ছেদার মুখটা একটু স্যাঁতস্যাঁতে থাকে, ওইটাই হচ্ছে কলকাতার প্যালেসেস, সম্পদ। অর্থাৎ কলকাতাকে যেটা আমরা সম্পদ বলি, আমাদের তো এর থেকে অনেক ভালো থাকার কথা ছিল। সোনার বাংলা কথাটা অমূলক নয়। মোগলদের সঙ্গে মারওয়াড়িরা এসেছে, তৈরি করে গেছে জগৎ শেঠ, এবং তারপর থেকে ক্রমাগতভাবে পুঁজির দখল বাঙালির হাতে থাকেনি, শাসনতন্ত্র বাঙালির হাতে থাকেনি। এবং উত্তরোত্তর 47-এর পর থেকে আমরা যেটা দেখেছি, যে সুভাষ বিরোধী যে চক্র, যারা হরিপুরা ত্রিপুরা দুটোতেই সুভাষ শরতের বিরোধিতা করেছে, অর্থাৎ বাংলা ও বাঙালির বিরোধিতা করেছে, যারা বিড়লার সমর্থনে, যারা প্যাটেল গান্ধীর সমর্থনে, যারা এদের সুভাষ বসুকে তারা উৎখাত করেছিলেন, তারা 47-এ হয়ে গেলেন হাই কমান্ডের অনুচর। এবং 47-এর পর থেকে অ্যাট দ্য স্ট্রোক অফ দ্য মিডনাইট আওয়ার, বাংলার যে ভাগ, তার নিজস্ব যে ভাগ রাজস্বে, ভারতের রাজস্বে, সেটা কমিয়ে দেওয়া হয় অর্ধেকেরও বেশি। অথচ সেই সময় বাংলার, এই পশ্চিম বাংলার উপর উদ্বাস্তুর বিরাট চাপ করা হয়, মাসুল সমীকরণ নীতি, যার ফলে বাংলার বিশিল্পায়ন হয়ে যায়। এখান থেকে শুধু সম্পদ লুট হয়, এখান থেকে কয়লা লুট হয়, এখান থেকে পাট লুট হয়, এখান থেকে চা লুট হয়, আমাদের সম্পদ, কিন্তু আমরা কিছু পাই না। বিধানচন্দ্র রায় কিছুই আটকাতে পারেননি। বিধানচন্দ্র রায়ের শাসন আমলেই বাংলা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে 1 নম্বর থেকে তার স্লাইডিংটা শুরু হয়। গল্প আসলে যখনই আমরা দিল্লির বশংবদ শাসন পেয়েছি, বা যখনই আমরা এমন শাসন পেয়েছি যে যার কেন্দ্রে বাংলা নয়, তখনই কিন্তু আমরা ধ্বংসের পথে এগিয়েছি। ইতিহাস সাক্ষী। কোথাও একখানা গিয়ে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, দিব্যি শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, কোথাও একখানা গিয়ে একটা উল্টো মোচড়ের দরকার ছিল। তারপরে আমরা দেখেছি, এই যে নকশালবাড়ির কথা বললেন আমার সহযোদ্ধা ডক্টর বিশ্বাস, আমরা যদি আমরা তাদের মার্ক্সবাদী লেনিনবাদী তত্ত্বের কথাই বলি, যে কোনো জাতি যখন তার জাতীয় বুর্জোয়া তৈরি হয়, জাতীয় পুঁজি তৈরি হয়, অর্থাৎ ন্যাশনাল বুর্জোয়াজি, ন্যাশনাল ক্যাপিটাল, তার ভিত্তি হচ্ছে রুরাল সারপ্লাস, অর্থাৎ গ্রামের যে উদ্বৃত্ত। আমরা কি দেখেছি নকশালবাড়ির সময়, যে বড়বাজার আনটাচড, কিন্তু জোরদারদের ওপর আক্রমণ, অর্থাৎ যারা কিনা এক অর্থে এই যে গ্রামাঞ্চলের যে উদ্বৃত্ত, কৃষি যে উদ্বৃত্তটা তৈরি করে আগামী দিনের পুঁজিপতি হতে পারতো এই বাংলায়, যারা এই বড় বড় টেন্ডার গুলোতে অন্তত কম্পিট করতে পারতো, তাদের উদ্বৃত্ত তৈরি করতে দেওয়া হয়নি কোনো এক ভ্রান্ত তাদের আদর্শের কারণে। তারপর থেকে আমরা দেখেছি সিপিএম এর শাসন, যে সময় আমরা দেখেছি যে আমাদের হিন্দি বলয় সংগঠন বাড়াতে হবে, এই ধরনের কথাবার্তার মাধ্যমে সম্পূর্ণভাবে বাংলাকে উপেক্ষিত করা, সিইএসসি তুলে দেওয়া গোয়েঙ্কাদের হাতে, আমরা এগুলো দেখেছি। পরের পর আমরা আবার এই বামপন্থীরাই কিন্তু বিহার বাংলা সংযুক্তিকরণের যে প্ল্যান করেছিল নেহেরু, শ্রীকৃষ্ণ সিনহা এবং বিধানচন্দ্র রায় মিলে, সেটা কিন্তু এই বামপন্থীরাই আটকেছিলেন আবার। অর্থাৎ বামপন্থীরাই কখনো মানুষ তাদের বাঙালি জাতীয়তাবাদী বানিয়ে তুলেছে, বাংলা ও বাঙালির পক্ষে করে তুলেছে। এই বাম শাসনেই আমরা দেখেছি আমাদের যে অর্থমন্ত্রী ছিলেন অশোক মিত্র, তিনি বারবার তিনি ইকোনমিক ফেডারালিজমের কথা বলেছেন, বাংলার যে পুঁজি আসলে লুণ্ঠিত হচ্ছে দিল্লির দ্বারা প্রতিনিয়ত, সেটার কথা বলেছেন। আর একই সময় সারাক্ষণ যেটা ঘটে যাচ্ছিল সেটা হচ্ছে
জনবিন্যাস পরিবর্তন, বিশেষত অর্থনৈতিক কেন্দ্রগুলোতে। আপনি আসানসোল রানীগঞ্জ বেল্ট বলুন, আপনি বৃহত্তর কলকাতা বলুন, আপনি ব্যারাকপুর শিল্পাঞ্চল বলুন, আপনি হাওড়া শিল্পাঞ্চল বলুন, আপনি খড়গপুর বলুন, আপনি আমাদের হুগলি শিল্পাঞ্চল বলুন, আপনি শিলিগুড়ি বলুন, অর্থাৎ যেখানে যেখানে টাকা করার জায়গা আছে বাঙালিকে সেখানে আস্তে আস্তে সংখ্যালঘু করে দেওয়া হয়েছে, এবং পুঁজি, চাকরি বাজার, পুঁজির মালিকানা, ঠিকাদার, কর্মী, লেবার, এই সম্পূর্ণ নেটওয়ার্ক থেকে এই একদম আউট করে দেওয়া হয়েছে। এই কলকাতা এবং হাওড়া যে আসলে গঙ্গার পাশের শহর, বাঙালি বুঝতে পারে না, কারণ গঙ্গার পাশের একটা তিলও বাঙালির কাছে নেই। সেটা আজকে খিদিরপুর ডক হোক অথবা ওপারে মানে যে ইন্ডাস্ট্রিয়াল জায়গাগুলো হোক, এটা হাওড়া স্টেশন এবং তার আশপাশ থেকে শুরু করে লিলুয়া ইত্যাদি সব জায়গা দেখলেই বুঝতে পারবেন। আমরা আসলে বাঙালির একটা উচিত মাঝে মাঝে এই কি বলবো হাওড়া থেকে অন্তত বাগবাজার অব্দি মাঝে মাঝে চলাফেরা করা, দুপার দেখা। সে যদি কঙ্কাল না দেখে প্রকৃতি দেখে তাহলে তার মানে আর কি মানসিক সমস্যা আছে। সেই কারণে এই প্রেক্ষিতটা গুরুত্বপূর্ণ। আবার একই সঙ্গে যুদ্ধের সময়, দ্বিতীয় মহাযুদ্ধের সময়, যে দুর্ভিক্ষের সময়, যে এই যে মুনাফাখোর, এই যে কালোবাজার, এই যে বড় বাজার, এই যে মজুদদার, এরা যে পুঁজিটা তৈরি করলো, ফলে ব্রিটিশদের ছেড়ে যাওয়া যে ইনস্টিটিউশন গুলো এরাই তখন দখল করে নিল। ফলে দেশ ভাগের পরে, বাংলা ভাগের পরে এই পশ্চিম বাংলায় অর্থনৈতিক মালিকানার যে বিন্যাস সেটা থাকলো কার হাতে? যে সেই টাকাটা করেছে 60 লাখ বাঙালির রক্তের ওপর তার পুঁজি বানিয়ে। পরিষ্কার কথা বিড়লা, পরিষ্কার কথা ডালমিয়া, পরিষ্কার কথা তখন মেহতারা ছিল, আরো অনেকগুলো, নোপানি, ঠিক আছে। এখানে লিলুয়া তাদের নামে রাস্তা আছে, কেডি জালান, ঠিক আছে, এরকম সব নামগুলো। আমি কোনো গোষ্ঠীর কথা বলছি না, আমি শুধু এদের কথা বলে যাচ্ছি। এরপরে যখন তৃণমূল সরকার এসছে ততদিনে বাংলা ভিত্তিক দল, যেটা একখানা খুব পজিটিভলি আমরা দেখি, আমরা চাই যে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্টের জায়গায় কমিউনিস্ট পার্টি অফ বেঙ্গল মার্কসিস্ট তৈরি হোক। তেলুগু দেশম পার্টি আছে, দ্রাবিড় মিন্নত্র কজগম আছে, এখানে কেন হবে না? কমিউনিস্ট পার্টি অফ পাঞ্জাব আছে, সবই আছে, তামিলনাড়ু কমিউনিস্ট পার্টি আছে, এখানে কেন হবে না? বাংলা ভিত্তিক যে দল, অর্থাৎ তার বাধ্যবাধকতা কম অন্তত আমাদের সীমান্তের বাইরে। কিন্তু যত দিনে তারা এসছে এবং তাদের কলকাতা কেন্দ্রিকতার কারণে কলকাতায় বাঙালির যে বেদখল হয়ে যাবার যত প্রভাব, সেই প্রতিটি প্রভাব কিন্তু সেই প্রভাব মুক্ত নয় সেই দল, এটাও আমরা দেখছি। যার ফলে মাঝে মাঝেই আপনি দেখতে পান যে ভন করে বিধান রায়ের পাশে কারা, কোন পুঁজিপতি, ভন করে বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতিবাস বাবুর পাশে কোন পুঁজিপতি, ভন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে কোন পুঁজিপতি। সেই দেখবেন সেই 43-এর দুর্ভিক্ষের ছানা পোনা নাতি, এক অর্থে ডাইরেক্ট না হলেও। এইভাবেই তো বিন্যাসটা। তাহলে কোথাও আমাদের তো ঘুরে দাঁড়াতে হবে। এই ঘুরে দাঁড়ানোর জন্য বাংলা পক্ষ, বাংলা ও বাঙালির জাতীয় সংগঠন, বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস। দ্বিতীয় প্রশ্ন, একদম দ্বিতীয় প্রশ্ন, আমরা তৃণমূলের বি টিম কিনা? খুব পরিষ্কার প্রশ্ন। তৃণমূলের বি টিম কিনা আমি শুধু কয়েকটা কথা বলবো। আমরা বাংলা ও বাঙালির এ টিম। যে দল বাংলা ও বাঙালি বিরোধী, কাঠামোগতভাবে, আদর্শগতভাবে, সংস্কারগতভাবে, ডিএনএ গতভাবে, আমরা তার একদম পরিষ্কার বিরোধী। যেরকম জামাতে ইসলামী, যেরকম বিজেপি, যেরকম মুসলিম লীগ ইত্যাদি ইত্যাদি, মানে এই আরএসএস, ভিএইচপি, এইগুলো যারা বাঙালির মধ্যে হিন্দু মুসলমান করে, যারা হিন্দি সাম্রাজ্যবাদ বা উর্দু সাম্রাজ্যবাদ চাপাতে চায়, আমরা এগুলোর একদম পরিষ্কার বিরোধী। এটা তো বাদই দিলাম। কিন্তু অন্যান্য যে দলগুলো, অর্থাৎ সিপিএম, তৃণমূল, অর্থাৎ কংগ্রেস, অর্থাৎ এসইউসিআই, যেগুলোকে আমরা বাংলা ও বাঙালি বিরোধী মনে করি না, কিন্তু এসব ক্ষেত্রে আমাদের সমর্থন রয়েছে তাদের প্রতি যখন তারা বাংলা ও বাঙালির পক্ষে কাজ করেন, এবং বিরোধিতা রয়েছে যখন তারা বাংলা ও বাঙালির বিপক্ষে কোনো স্টেপ নেন। আমি উদাহরণস্বরূপ তৃণমূলের কথাই বলছি। তৃণমূল এনআরসি বিরোধিতা করেছে, আমরা মনে করি এনআরসি একটি বাঙালি বিরোধী স্টেপ। আমরাও এনআরসির বিরোধিতা করেছি, আমাদের স্টান্স মিলে গেছে। তৃণমূল বঙ্গভঙ্গের বিরোধী, বাংলা পক্ষ অবশ্যই বঙ্গভঙ্গের বিরোধী, আমাদের স্টান্স মিলে গেছে। আবার বলি, তৃণমূল হিন্দি বিশ্ববিদ্যালয় করেছে, উর্দু একাডেমি করেছে, বাংলা পক্ষ সোচ্চারের প্রতিবাদ করেছে। তৃণমূলের সময় এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড
থেকে শুধু স্টুডেন্ট ক্রেডিট কার্ডে এই যে ডোমিসাইল বি বা এই যে কাকা জ্যাঠা মামা ভাটপাড়ায় যদি থাকে, বিহারে থাকা একটি ছেলে যদি এখানে তার কাগজ বার করে যদি এখানকার সব সুযোগ সুবিধা নেয়, এটা শুধু এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ক্ষেত্রে নয়, এটা 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 আপনার ওই গতিধারা প্রকল্পে হয়েছে, এটা পশ্চিমবঙ্গ স্টেট কোটায় মেডিকেল কলেজে ডাক্তারি পড়ার ক্ষেত্রে হয়েছে, প্রায় অহরহ হয়েছে, স্বাস্থ্য দপ্তরে হয়েছে। আমরা কিন্তু সোচ্চার বিরোধিতা করেছি। এমনকি এটা খুব মানুষের জানা প্রয়োজন, যখন নির্বাচন এসেছিল আমরা খুব পরিষ্কার বলেছি, আমরা হিন্দু মুসলমান করে না এরকম দলের বাঙালি প্রার্থীকে ভোট দিন। আমাদের খুব পরিষ্কার এই নিয়ে স্ট্যান্স ছিল। আমি একটা উদাহরণ দিতে পারি, জামুরিয়া বিধানসভা কেন্দ্র, সেখানে সিপিএম এর দাঁড়িয়েছিল ঐশী ঘোষ, তৃণমূলের দাঁড়িয়েছিল হরেরাম সিং। আমরা পরিষ্কার বলেছিলাম বাংলা পক্ষ ঐশী ঘোষকে জামুরিয়ায় সমর্থন করছে। আমার মনে হয় এরপরে আর কি বলবো, অনেক মানে উদাহরণ চলেই যেতে পারে। আসলে এই তৃণমূলের বি টিম বা এই ধরনের কথাগুলো বলার পেছনে অভিসন্ধিটা যেটা ঘোরে, তার মানে হচ্ছে যাতে বাংলা পক্ষর বাঙালি জাতীয়তাবাদী যে চেতনা এবং আদর্শ এইটা যাতে না পৌঁছতে পারে। কারণ ধরুন তৃণমূল পেয়েছে 48-49% ভোট, তার মানে বাংলা অন্তত 50% লোক তৃণমূলকে ভোট দেয়নি, তারা তৃণমূল বিরোধী বলে যদি আমি ধরে নিই, তাহলে যদি না তাহলে 50% মানুষকে অন্তত বাংলা পক্ষর আদর্শের কাছেই ঘেঁচতে দেওয়া যাবে না। এই প্রথমে এই কথাটা তাদের কাছে নেগেটিভ কথা বলে দিয়ে একদম। আমি আসবো আপনার কাছে, আবারও আসবো ছাত্রছাত্রীদের জন্য যে ক্রেডিট কার্ড সেটা নিয়ে একটু চাইবো। আপনি বলেছেন অবশ্য, তবু আরেকটু চাইবো। আমি একটু ডাক্তার বিশ্বাসের কাছে আসবো। ডাক্তার বিশ্বাস, আপনি যদি এটা ব্যাখ্যা করেন যে চিকিৎসা করতে গিয়ে আপনি যে অভিজ্ঞতার কথা বলছেন যে ক্রমাগত বাংলা এবং বাঙালিদের স্বাধিকার সেখানে খর্বিত হচ্ছে, যদি একটু ব্যাখ্যা করে বলেন। আপনি তো একেবারে প্রত্যক্ষ অভিজ্ঞতা খুব কাছ থেকে দেখছেন, আপনি যদি একটু বলেন তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হয় আর কি। প্রথমেই বলে রাখি, বাঙালির দ্বারা পরিচালিত একটা ক্লিনিক ছিল ঢাকুরিয়াতে, সেই ক্লিনিক ব্যবসায়ীদের হাতে দেওয়া হয়ে গেল। সেই যে 47-এর ব্যবসায়ীরা ক্রমাগত সেখানে আক্রমণ, সে আক্রমণে আরেকবার বাঙালিরা কিন্তু কষ্ট পেল। নিরাময় পলিক্লিনিক, বামপন্থীরা যারা মানুষের কথা বলে, তারা একেবারে আজকে কিন্তু বীজটা পুঁতে দিল বেসরকারীকরণের। বেসরকারীকরণ দরকার ছিল, অস্বীকার করছি না, কিন্তু এইরকম ভাবে নয়, আরো ধাপে ধাপে। সরকারি হাসপাতাল যদি ঠিক থাকতো, আজকে কিন্তু আমাদের এই দৈন্যতা হতো না। বেলোর, অ্যাপোলো এইসব জায়গায় ম্যাড্রাসে যাওয়া বাঙালিদের প্রয়োজন ছিল না। এই জায়গায় প্রথম বীজটা পুতলো বামপন্থীরা। তারা কিন্তু সেখানে বাঙালি বিরোধী ছিল, পরিষ্কার কথা। গোয়েঙ্কাদের হাতে যেরকম সিএসসি তুলে দিল, টোডিদের হাতে তুলে দিল অ্যামরি। নিরাময় পলিক্লিনিক হয়ে গেল অ্যামরি। এরপরই শুরু হলো লুণ্ঠন। মানসিকতা, মানবিকতা একটা ব্যাপার আছে। ব্যবসায়ীরা ব্যবসা করতে এসেছে, তারা মানুষকে লুণ্ঠন করেছে। এই লুণ্ঠিত হলো বাঙালিরা। তারপর এক একটা জায়গায় কেউ বুঝতে পারলেন না। তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বোস, হ্যাঁ, সম্মানিত ব্যক্তি ছিলেন, কিন্তু বহু কাজ করে গেছেন যেগুলো কিন্তু যথেষ্ট ভাবে সমালোচনা করা যায়, যেরকম বিধানবাবুকেও করা যায়। আজকে গর্গ যে কথাটা বললো সেটাও একটা কথা। আজকে জামশেদপুর ওই অংশটাও আমাদের পাওয়ার কথা ছিল, সেখানেও টাটার সাথে বিধানবাবুর একটা জায়গা হয়ে গেছিল, যেখানে বিহারকে উনি কিছুটা জায়গা ছেড়ে দিলেন। তো সেখানে ধ্বংস শুরু কিন্তু বিধানবাবুর থেকে। তো আবার আরেকটা কথা বলে রাখি, এই যে বেসরকারীকরণ হলো, বেশিরভাগ ক্ষেত্রে অবাঙালিদের হাতে, ব্যবসায়ীদের হাতে চলে গেল। বাঙালি মানুষ লুণ্ঠিত হলো। আমরা কিন্তু কেউ প্রতিবাদ করতে শিখলো না। এতগুলো দল এলো, এতগুলো রাজনৈতিক দল এলো, তারা স্বাস্থ্য নিয়ে বাঙালিদের যে অসুবিধা সেটা বুঝতে পারলো না। আমরা বারংবার বলে এসেছি, ডোমিসাইল বি বাতিল করো। বাইরের থেকে পয়সা করে, নানান জায়গা থেকে, কোটা থেকে ভালো টাকা দিয়ে পরীক্ষা দিয়ে নিট থেকে পাস করে বঙ্গে ঢুকবে, তারপর এখানেই বসে যাবে। সাধারণ বাঙালিদের এই পরীক্ষার তারা যখন পারছে না প্রতিযোগিতায়, যে কারণ একটা অর্থের একটা বড় কারণ, সেই কম্পিটিশনে যখন যারা পিছিয়ে পড়ছে তারা ঢুকছে। এই ঢুকে জনবিন্যাসটাকে কিন্তু নষ্ট করছে। বাঙালির যে মানসিকতা, মানুষের পাশে থাকা, সঙ্গে থাকা, এই বঙ্গের চিত্রটা কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে যাচ্ছে। ডাক্তারির ক্ষেত্রে আমি এটা অনুধাবন করেছি, করে আমার মনে হয়েছে
আর কিছু দালাল বাঙালি রয়েছে যাদের মানে একটা মার্সিডিজ চাপা বাঙালি, অডি চাপা বাঙালির জন্য বাংলা পক্ষ নয়। বাংলা পক্ষ বাঙালির স্বার্থ দেখে, যে বাঙালি চাকরির স্বপ্ন দেখে, যে বাঙালি ব্যবসার স্বপ্ন দেখবে, কিন্তু তার সাথে মানবিকতার স্বপ্ন দেখবে আর বাঙালির কথা ভাববে। দালালি করে বাংলা পক্ষ যারা দালালি করে যে বাঙালিরা করে যাচ্ছে ব্যবসায়ীদের সাথে, অবাঙালি ব্যবসায়ীদের সাথে, বাংলা পক্ষ তাদের কিন্তু বিরোধিতা করেছে, করবে। তো আমি চিকিৎসক হিসেবে এটাই মনে করেছি যে আজকে চিকিৎসা ব্যবস্থা নিয়ন্ত্রণ করবে, বাংলা পক্ষ আরো দাবি জানাবে যে খরচ, হাসপাতালের যে খরচ হচ্ছে এই খরচটা কিন্তু নিয়ন্ত্রণ বাংলা পক্ষ করবে। বাংলা পক্ষ দাবি জানাবে মানুষকে লুণ্ঠন থেকে বাঁচানো। আজকে কোভিড এর সময় আমি অনেক একদম অত্যন্ত মানে আপনি যেটা বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে হাসপাতালের খরচ নিয়ন্ত্রণ করবার দাবিটা যদি ওঠে সেটা খুব খুব কার্যকরী একটা দাবি। এই সময় সবাই মনে হয় বলবে। আপনি একটু বলুন। আমি এটাই বলি, বাংলা পক্ষর কিন্তু শুধু এইটা নয়, ভবিষ্যতে বাংলা পক্ষ এই নিয়ে আন্দোলনে নামবে। বেসরকারি হাসপাতালের খরচ এক হবে, ডাক্তারদের যা ফিস সেটা এক হবে। কোথাও ডাক্তাররা 500 টাকা পাচ্ছে, কোন ডাক্তার 5000 টাকা নিয়ে নিচ্ছে। এই যে মানে তারতম্য, এইটা থাকবে না। এই জায়গাগুলো দিয়ে সরব কিন্তু বাংলা পক্ষ হবে। কাছে আসবো। উদয়দা, আপনি শুনলেন, নিজেদের অবস্থান একেবারে বিস্তারিতভাবে ব্যাখ্যা করলেন। অরিন্দম বাবু এবং গর্গ নিজের মতো করে একেবারে পরিষ্কার করে বললেন, কোনো অস্পষ্টতা নেই। আমি যেটা আপনার কাছে জানতে চাইবো উদয়দা, বারবার করে যেটা অরিন্দম বাবু এবং গর্গ বলতে চাইলেন সেটা হচ্ছে যে বাঙালির স্বাধিকার প্রতিষ্ঠিত হোক, এবং এই সূত্র ধরে তারা এটাও বললেন যে বাঙালি পুঁজিপতির যদি হ্রাস নেয় বাঙালি পুঁজিপতিরা, সেটার পক্ষে ওনারা। কিন্তু এখানে তো একটা প্রশ্ন ওঠে। এক প্রশ্ন হচ্ছে যে বাঙালিত্বের এই স্বাধিকারের দাবি প্রাদেশিকতার কোনো সম্ভাবনাকে উস্কে দেবে না তো? এখানে যেমন একটা সংশয় থাকছে, তেমনি আবার পুঁজির ধর্ম যদি আমরা জানি, তা পুঁজির ধর্ম তো সাম্য নয়, যেটা সাম্যের কথা বারবার করলে বললেন গর্গ। বাঙালি পুঁজিপতিরা সাম্যতাকে বজায় রাখতে পারবে কোন জাদুকাঠিতে, বা এটা কি হবে পুঁজির ধর্ম যেটা? উদয়দা আসবো গর্গ, আপনার কাছে আসবো। হ্যাঁ, দুটো জিনিস বলবো। একদম হচ্ছে প্রথম কথা হচ্ছে ওরা যে বাংলার পক্ষে যে কথাগুলো বলছে, আবেগ অতিরিক্ত পরিমাণে রয়েছে। আবেগের দ্বারা যেভাবে যে অবস্থান এখন হয়েছে, তাদের যে দুরবস্থা, সেটা নিয়ে তারা ভাবছে, তারা আবেগপ্রাণিত হচ্ছে। এখন বাস্তবটা কি দেখতে হবে, সাংবিধানিক অবস্থান কি আছে, দেশের পুঁজির কি অবস্থা আছে, এগুলোতে বাস্তবটা আমাদের দেখতে হবে। বাস্তবটাকে মেনে আমরা ভাবে বাঙালিদের স্বার্থ রক্ষা করবো, এটা একটা প্রশ্ন। বিধানচন্দ্র রায় উনি যে দুরবস্থার মধ্যে পড়েছিলেন, যে লিমিটেশন, তার যে একটা সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হচ্ছিল, সেটা কি? সেটা হচ্ছে উনি একটা অঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী। আমি বিস্তারিতভাবে সমস্ত চিঠিপত্র হয়েছে, মুখ্যমন্ত্রী জওহরলাল নেহরু চিঠিপত্রের আদান প্রদান হচ্ছে। সেখানে উনি বারবার বলছেন প্রধানমন্ত্রীকে যে বাংলা এখন প্রয়োজনে অর্থনীতিকে চাঙ্গা করতে গেলে শিল্প আনতে হবে। দুর্গাপুরের কথা বলছে, শিল্প প্রকল্প করতে হবে, বিদ্যুতের সরবরাহ করতে হবে। সেগুলো না হলে কি হবে? বারবার বলছেন যে ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি, যে ইউনিয়ন ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি, তিনি কিন্তু চুপ করে ফাইল নিয়ে বসে আছেন, কিছু নড়ছে না ফাইল। এই সময় একটা ঘটনা ঘটে। স্টেটসম্যান, ইংরেজি স্টেটসম্যান কাগজের সাহেব এডিটর ছিলেন জনসন। উনি প্রধানমন্ত্রীর সঙ্গে দিল্লিতে দেখা করেন। দেখা করে উনি বলেন যে আমি দেখছি বাংলায় কিন্তু খুব অস্থিরতা দেখা দিয়েছে। ওখানে তখন উদ্বাস্তুরা অনেক এসেছে, তাদের একটা বামপন্থী দল, তারা তাদেরকে সংঘবদ্ধ করছে, তারা যে কোনো মুহূর্তে কিন্তু একটা বিস্ফোরণ ঘটে যেতে পারে। এই কথাটা স্টেটসম্যানের ইংরেজ সাহেব এডিটর জওহরলাল নেহরুকে বলে আসতেন। বলে আমি এখনো কিছু সুস্পষ্টভাবে দেখিনি, কিন্তু যে সিমটমস দেখছি, যে সাইন্স দেখছি, সেগুলো কিন্তু ভালো নয়, বাংলায় কিন্তু উত্তাল অবস্থা হবে। তখন নেহেরু বিধানচন্দ্র রায়কে চিঠি লিখে উনি বললেন যে তুমি এই সাহেবের সঙ্গে দেখা করো, উনি ওর বক্তব্য আছে।
তো সাহেবের সঙ্গে বিধান রায় দেখা করলেন, এডিটর সাহেবের সঙ্গে দেখা করলেন, আমি সব জানি বলে তারপর চিঠি লিখলেন প্রধানমন্ত্রীকে, যে উনি যেগুলো একটা সুযোগ পেয়ে গেলেন, বলেন যে উনি যে সাহেব এডিটর যে কথাগুলো বলছেন একদম বাস্তব সত্য। আমি এই কথাটাই বলছি যে সত্যি কথা বলতে কি, এই যারা বামপন্থীরা আসছে যারা, তারা কিন্তু এই উদ্বাস্তুদের উস্কে দিয়ে তাদেরকে এখানে বিশৃঙ্খলার চেষ্টা করছে, এবং তার আটকানোর একটাই রাস্তা, সেটা হচ্ছে এখানে শিল্পায়ন করতে হবে, এখানে বিদ্যুতের ব্যবস্থা করতে হবে। এইটা তখন উনি জোর গলায় বললেন। উনি কিছুটা সফল হলেন বটে, কিন্তু দেরি হলো। এই একই রকম ভাবে কিন্তু এই যে ডক্টর বিশ্বাস গর্গ বলছেন যে এই যে পুঁজিগুলো অবাঙালিদের হাতে চলে গেছে, এখন এখানে যে হসপিটাল করতে হবে বড় বড়, যে রাজ্য সরকার কত টাকা দেবে, সে তো হেলথ বাজেট তো 2% নয় জিডিপির, সেখানে তো পয়সার যোগান কোথায়? এমনিতেই সেখানে ঘুমধর অবস্থা, রাষ্ট্র পরিচালন ক্ষমতা অত্যন্ত তারা অদক্ষ, সরকারি হাসপাতালে চেয়ারে দেখি বোঝা যায়, তাদের বাজেটে টাকাও নেই, তারা বাধ্য হচ্ছে প্রাইভেট ব্যক্তি পুঁজির উপর নির্ভর করতে। এখন ব্যক্তি পুঁজি বাঙালির কজনের কাছে আছে? সেই আমাদের অবাঙালি পুঁজিপতিদের হাতে যেতে হচ্ছে, একটা প্রশ্ন। আবার একটা প্রশ্ন হচ্ছে যে বাংলা তো আলাদা রাষ্ট্র নয়, তাকে সংবিধানের মধ্যে আছে, বাংলা যে কোনো প্রান্ত থেকে এসে মানুষ এখানে তারা বাস করবে, তারা ইনভেস্ট করতে পারে, ব্যবসা করতে পারে, তাদের বাধা দেবে কি করে? আপনার কথা সূত্র ধরে উত্তর দিতে চাইছেন অরিন্দম বাবু প্রথমে। হ্যাঁ, প্রথমে একটা কথা বলি, ব্যবসা করতে, চিকিৎসাটাকে ব্যবসা পরিণত যদি করি তাহলে কিন্তু ধ্বংস শুরু হলো একদম। 1 নম্বর। 2 নম্বর যেটা হচ্ছে, আজকে এই যে বেসরকারীকরণ মানেই হচ্ছে ইন্স্যুরেন্স পলিসিগুলোকে, আরো কোম্পানিগুলোকে বড়লোক করে দেওয়া। 3 নম্বর, সরকারকে সাহস দেখাতে হবে নিয়ন্ত্রণ করার। এই আত্মসমর্পণ যদি করা হয় বেসরকারি হাসপাতালের কাছে, বা এই পুঁজিবাদদের কাছে, বা এই অবাঙালি বুর্জুয়াদের কাছে, সেটাই কিন্তু হবে ধ্বংসের শুরু। মানুষ কিন্তু লুণ্ঠিত হবে। সরকার আসে মানুষের পাশে, বাংলা পক্ষ পরিষ্কার কথা তাদের অবস্থান, বাঙালি যেন কোনোভাবে বঞ্চিত না হয়, সেটা চিকিৎসা হোক, সেটা ব্যবসায় হোক, সেটা কাজকর্মে, এবং সেখানে সরকারকে দায়িত্ব নিতে হবে, সরকারকে দায়িত্ব নিতে হবে জনস্বাস্থ্যের, নিতেই হবে। একদম। গর্গ কিছু বলতে চাইছেন, বলুন। হ্যাঁ, ইংরেজ শাসন যখন ছিল তখন ইংরেজরা লুট করে যত লন্ডনে নিয়ে যেত, দিল্লি শাসন তৈরি হবার পরে 47 পর থেকে লুটটা তার থেকে কম হয়। এটা যারা অস্বীকার করে তারা মিথ্যা কথা বলছে, যে ইংরেজ শাসনের কিছুই বদলায়নি, এটা একদম সর্বৈব ভুল কথা। বিশেষত এটা বাঙালিদের মনে রাখা উচিত যে এই ভারত কল্পনা, এই এক রাষ্ট্র ভারত কল্পনা, এটা বাঙালিদের তৈরি, এবং তার জন্য রক্ত ঝরানো যদি মানে লিটারে মাপা হয়, তার 80%, সেই লিটারের 80% রক্ত বাঙালির দেওয়া, খুব পরিষ্কার কথা। অর্থাৎ আবার যে এই কথাগুলো যে বিচ্ছিন্ন, এই কথাগুলো আসলে এই ট্যাগগুলো আসলে যে আমরা যে বিষয় নিয়ে আলোচনাগুলো করছি সেটার থেকে একটা ভয়ের দিকে নিয়ে যায়, প্রাদেশিক। ঠিক আছে, আমি একটা কথা বলি, ছাড়া ভারতের প্রতিটি রাজ্যে, এবং সেগুলোই অঙ্গরাজ্য, সেগুলো কোনো স্বাধীন রাষ্ট্র নয়, কোথাও এমন নেই যে আপনি সেখানে রাজ্য সরকারি চাকরি পেতে পারেন সেই রাজ্যের মূল ভাষায় 100-200 নম্বরের পরীক্ষা না, লিখিত পরীক্ষা না দিয়ে, বাংলা ছাড়া। বাংলায় যখন আমরা এই দাবিটা তুলি আমাদের বলা হয় প্রাদেশিক বিচ্ছিন্নতাবাদী। বাংলা ছাড়া অন্যান্য, আমি রাজ্যের নামগুলো বলে যাচ্ছি, ঝাড়খণ্ড, বিহারে হতে চলেছে, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, মধ্যপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, এই এতগুলো রাজ্যের নাম বললাম। কমন কি জানেন? গত 2 বছরে প্রতিটি রাজ্য ভূমিপুত্র সংরক্ষণ আইন হয় পাশ করেছে, বা ক্যাবিনেটে পাশ করেছে, হয় বিধানসভায় আইন করে ফেলেছে, বা ক্যাবিনেটে পাশ করেছে, বা সিএম ঘোষণা করেছে যে প্রতিটি বেসরকারি চাকরির ক্ষেত্রে 70% বা তার আপওয়ার্ডস ভূমিপুত্র, অর্থাৎ সেই রাজ্যের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। সকল ভারতীয় নয়,
ভারতীয় নাগরিকদের মধ্যে ওই রাজ্যে যারা পার্মানেন্ট রেসিডেন্ট বা স্থায়ী বাসিন্দা শুধু তারা, এরা সকলেই, এটা যখন বাংলা পক্ষ এখানে একই দাবিটা করছে তখন আমরা প্রাদেশিক, তাহলে এই সকলেই প্রাদেশিক। আসলে আমরা যে ধরনটা দেখছি এইখানে ভাটপাড়া, টিকিয়াপাড়া, রিষড়া, শালকিয়া, রানীগঞ্জ, আসানসোল, আপনার শিলিগুড়ি, বানারহাট ইত্যাদির ফলে যেটা হচ্ছে যে আমরা প্রাদেশিকতা এখন না করলে কিন্তু অচিরেই আমরা উত্তর প্রাদেশিক হয়ে যাব। আমরা সেটা চাই না। প্রদেশ থাকলে আমরা বাংলা জুড়ে বাঙালি প্রাদেশিকতার পক্ষে, বাঙালি জাতি আছে তাই আমরা পশ্চিমবঙ্গ জুড়ে বাঙালি জাতীয়তাবাদের পক্ষে, এবং ভারত বাঙালির রক্তে তৈরি, ভারত বাঙালির কল্পনায় তৈরি, তাই আমরা ভারত রাষ্ট্রবাদের পক্ষে। এবং শেষে একটা কথা বলি, যখন অসাম্য বাঙালি পুঁজি এই কথাটা এলো, আমরা মিশ্র অর্থনীতিতে বিশ্বাসী। এটুকু আমরা জানি যে লুট যদি হয়, লুট বাইরে হওয়া আর লুট ভেতরে হওয়া এর বিরাট তফাৎ রয়েছে। ঠিক আছে, যে পুঁজিপতি লুট করে সেই পুঁজিপতি যদি বাইরের হয়, আমরা ব্রিটিশ শাসন সরালাম কেন? পুঁজি তো ছিল, তারপরে কি এখানে সাম্যবাদ বা সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে? তা তো না, তাকে বুঝে নিতে সুবিধা হবে, কাছে থাকলে বিড়লাই হয়েছে না। কিন্তু চামড়ার রং আলাদা দিয়ে কি নিষ্পেষণটা আলাদা হয়? এটা হচ্ছে কথা। হয়তো আমাদের ধারণা আছে যে আলাদা হয়, সেই কারণেই তো তাড়ানো হয়েছে। তাহলে ব্রিটিশ তাড়ানোর কি দরকার ছিল? বা পুঁজিটা থাকে কোথায়, এটাও গুরুত্বপূর্ণ। কারণ পুঁজি যেখানে বসে থাকে, পুঁজি যেখানে সচল হয়, উপকার কিন্তু সেখানকারই হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বা ব্রিটিশ সরকারের চুরির ফলে কিন্তু ব্রিটেনের গ্রামগুলি শহর হয়ে গেছে, এটা বুঝতে হবে। অর্থাৎ শুধু ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বিশ্ব জুড়ে প্রমাণ, যেখানে যেখানে সাম্রাজ্যবাদ উৎখাত করে, জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে সেখানে সকলের ভালো হয়েছে। কারুর বেশি ভালো হয়েছে, কারুর কম ভালো হয়েছে, কিন্তু সকলের ভালো হয়েছে। ইংরেজিতে একখানা কথা আছে, ফ্লোট, এবারে রাইজিং টাইড ফ্লোটস অল বোটস, অর্থাৎ জোয়ার যখন আসে তখন সব নৌকোই ভেসে ওঠে। সে ছোট ডিঙি নৌকোও ভেসে উঠবে, বড় জাহাজও ভেসে উঠবে। বাংলা পক্ষ একদম পরিষ্কার সেই কথা চায়। বাঙালি পুঁজি চাই, হিন্দি সাম্রাজ্যবাদী আগ্রাসন চাই না। হিন্দি সাম্রাজ্যবাদ মানে কি? হিন্দি সাম্রাজ্যবাদ মানে আমাদের কাছে খুব পরিষ্কার, গুজরাট এবং রাজস্থানের পুঁজির দ্বারা বাংলার বাজার দখল, এবং এই বাজারে মানে কি বলবো, স্থায়ী নিয়ন্ত্রণের জন্য হিন্দি বলয়ের যে উদ্বৃত্ত জনসংখ্যা, সেটাকে ঠেলে দিয়ে এই মাটি দখল। এই প্রক্রিয়া আমরা বন্ধ করতে চাই। আমরা চাই যে বিহারের উন্নতি হোক, সেটা তারা কিভাবে করবে তারা জানে, আর বাংলার উন্নতিটা আমরা করব। বিহারে যতটা বিহারির অধিকার, বাংলায় ততটা বাঙালির অধিকার। গুজরাটে যতটা গুজরাটির অধিকার, বাংলায় ততটা। আমি ক্রমশ আলোচনা একেবারে শেষের দিকে চলে আসছি। আমি ডাক্তার বিশ্বাসের কাছে আসবো। ডাক্তার বিশ্বাস, গর্গকেও প্রশ্নটা করতে পারতাম আমি। আপনার কাছে আমি যে প্রশ্নটা রাখছি সেটা হচ্ছে যে আপনারা কি রাজনৈতিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবার কোনো অভিলাষ আছে আপনাদের? আমরা বাঙালির জন্য সব জায়গায় যাব, বাঙালির দাবি তুলতে। ভোট ময়দানে আমরা এখনো নেই। আমরা রাজনীতির কথা নিশ্চয়ই তুলছি, এগুলো তো রাজনীতিরই কথা। নীতি আর রাজনীতি নিয়েই তো আমাদের কাজ। মানুষের দাবি তো একটা রাজনীতি, তো সেই জায়গায় আমরা রাজনীতির কথা নিশ্চয়ই প্রতিনিয়ত বলবো, কিন্তু ভোট ময়দানে প্রবেশ করার অভিপ্রায় আমাদের এখন নেই। আমরা দাবি জানাবো বাঙালির পাশে, বাঙালির স্বার্থে। আমাদের কাজ যাতে স্বীকৃত হয়, আমরা স্বীকৃতি পাই, সেটাই আগামী দিনে আমাদের অভিপ্রায়, আমাদের ইচ্ছে, আমাদের স্বপ্ন। আজকে বাংলা পক্ষের বক্তব্য একেবারে পরিষ্কার করে একটু ছোট করে বলতাম, যদি একটু ছোট করে বলতাম কথা। বাংলা পক্ষ বাঙালিকে হিন্দু, মুসলমান, ঘটি, বাঙাল, রাজবংশী ইত্যাদি এই যে বিভাজনগুলো, ঠিক আছে, এখান থেকে, অর্থাৎ বাঙালিকে যে বিভাজিত করা হয়েছে, বাংলা পক্ষ বাঙালিকে ভোটার থেকে ভোট ব্যাংকে পরিণত করতে চায়, যাতে যে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলি আছে তারা হিন্দি বিশ্ববিদ্যালয় করবে না, উর্দু একাডেমি করবে, তার থেকে কম্পিটিশনটা করবে বাংলার মাটিতে বাঙালি তোষণের। আমরা বাংলার রাজনীতির অভিমুখ ঘোরাতে চাই, আমরা ভোটে নেই।
একদম, আমি ঠিক এই জায়গাতেই আসবো। উদয়দা, গোটা বিষয়টা পরিষ্কার করে দিলেন যে বাংলা পক্ষের একটা নির্দিষ্ট অভিমুখ আছে, সেটা একেবারে সবিস্তারে বললেন। আপনার পর্যবেক্ষণ। হ্যাঁ দেখো, আমি প্রথমে যেটা বলেছি, ওদের যে ভাবাবেগটা রয়েছে, যে আবেগ রয়েছে, বাঙালির জন্য কাজ করতে চান, সেটাকে আমি রেসপেক্ট করছি, আমি শ্রদ্ধা জানাচ্ছি। বাঙালির উন্নয়ন করবে, বাঙালি তো একটা বাঙালি। এটাও তো ঠিক যে কিছু মৌলিক বিষয় ওনারা ধরছেন, একদমই কিছু মৌলিক বিষয়, একেবারে মৌলিক বিষয়ও ধরেছেন কতগুলো। যেমন আমি দেখেছি, বহু বছর ধরে দেখেছি বাঙালির যে অবস্থা হয়েছে, যে বাঙালি, উচ্চশিক্ষিত বাঙালি, সে ভয় পাচ্ছে একটা, শুনতে পাবে, সে শোনাবে যে মানে অবাংলা ভাষা ভাষী, তার মাধ্যমিক স্তর পর্যন্ত তার বিদ্যে নেই, তার কাছে ভয় পাচ্ছে, কারণ তার কাছে টাকা আছে। কিন্তু বাঙালি অত্যন্ত উচ্চশিক্ষিত, তার কাছে টাকা নেই, সে একটা হীনমন্যতায় ভুগছে। এটা ঘটনা, স্বাভাবিক, এটা নিশ্চয়ই, এটা আমরা ভাবতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এর পথটা কি, কোন পথে যাব? কারণ হচ্ছে যে সরকারের হাতে বাজেটের যে অবস্থা, খুবই খারাপ অবস্থা। সরকারের টাকা নেই, তারা কি করবে? কিছুই করতে পারবে না। সরকারের শুধু টাকা নেই, ওদের শুধু টাকা নেই নয়, বাঙালিত্বের বিষয়টা সরকার আদৌ ভাবছে কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে। ইতিমধ্যে গর্গ এবং এটাও বলেছে যে বাংলা ভাষাটাকে সেভাবে প্রসারিত করা, তার পরিসরটাকে বাড়ানো, সেটাও কি সরকার ভেবেছে? সেটা নিয়েও তো প্রশ্ন তুলছেন গর্গ। অবশ্যই উদয়দা, আজকে একদম সময় নেই, আমরা অন্তত প্রাথমিকভাবে গোটা বিষয়টা সামনে আনলাম। আপনাদের অনেক অনেক ধন্যবাদ গোটা বিষয়টা খুব পরিষ্কার করে সামনে আনবার জন্য। আবারও এই বিষয়টাকে আমরা সামনে আনবো। এই বিষয়গুলো সামনে আসা জরুরি, কারণ শুধুমাত্র সমালোচনা নয়, শুধুমাত্র সন্দেহ নয়, সমস্ত কিছু পেরিয়ে গোটা বিষয়টা পরিচ্ছন্ন আলোচনার মাধ্যমে বুঝে নেওয়ার চেষ্টা করাটা বোধহয় এই মুহূর্তের দাবি। আমরা এই বিষয়ের উপরে আবারও আলোচনা করব। আজকে একটা বিষয়ের উপরে আলোচনা করার খুব ইচ্ছে ছিল, সেটা হচ্ছে ছাত্রদের জন্য যে ক্রেডিট কার্ড, যেটা খুব বিস্তারিত ব্যাখ্যা করেছেন গর্গ। আমি ভালো একটা প্রকল্প, যেটা একটা খুব একদম ভালো প্রকল্প, যাতে বাঙালির হাতছাড়া না হয়ে যায়। একদম এই বিষয়টাকে সামনে রেখেই আমরা নিশ্চয়ই আয়োজন করবে, এবং সেদিন অবশ্যই আপনাকে আমন্ত্রণ জানাবো। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য, এই অনুষ্ঠান দেখবার জন্য। আজ এই পর্যন্তই। জয় বাংলা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি।